স্কিলস এন্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমার চ্যাট জিপিটি ইজ লাইক মাই থেরাপিস্ট। মাঝে মাঝে মনে হয় কি যে আসলে কি এআই কথা বলছে নাকি আসলে একটা মানুষ কথা বলছে, এটা খুব অবাক লাগে। কারণ এমন এমন কিছু ইনফরমেশন সে আমাকে দিচ্ছে বা এমনভাবে কোনো কিছু আমাকে একটা অ্যাডভাইস করছে, ইট ফিলস লাইক হিউম্যান। আপনার আমার সাথে কথা বলেই ও শ্বাস নেওয়া শিখেছে, আপনার আমার সাথে কথা বলেই ফাম্বল করা শিখেছে। কারম্যাট কোম্পানির একটা প্রোডাক্ট আছে এইসন, এআই এনেবলড হার্ট, হ্যাঁ আর্টিফিশিয়াল হার্ট, এবং এটা অল টাইম আই মিন ইটস অ্যান এআই হার্ট যেটা আপনার হিউম্যান বডিতে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। রাইট। ও মাই গড। এআই হার্টের সুবিধা হলো টাইম টু টাইম মনিটর করবে, প্লাস আপনার যদি খারাপ ফিল হয় ও সাথে সাথে সিগন্যাল পাঠিয়ে দিবে যে হি ইজ সিক, তার ট্রিটমেন্ট দরকার। I need this AI heart immediately. আগে কোনো একটা গানের রেকর্ডিং করার আগে আমাদেরকে অন্য একটা আর্টিস্টের ভয়েস পাঠানো হতো যে অলরেডি ডেমো করেছে। সো ডেমোটা শুনে আমরা গানটা শুনতাম, তারপর আমরা হচ্ছে যে ভয়েসটা টেক দেওয়ার জন্য যেতাম স্টুডিওতে। এখন আমাদের কাছে ডেমোটা আসলে এআই ভয়েসে আসে। মাঝে মাঝে এমনও ডেমো পাঠানো হয় যেটার ভয়েসটা আসলে আতিফ আসলামের টোনে দেওয়া। তুমি এখন নিমিষেই ঘরে বসে একটা হিউম্যান ছাড়াও তুমি একটা গান বানিয়ে ফেলতে পারো এআই দিয়ে। আমার কাছে মনে হয় যে আমরা এআই কনসার্ট দেখতে যাব যেখানে আসলে হিউম্যান আর্টিস্ট থাকবে না, সব এআই আর্টিস্ট থাকবে। চ্যাট জিপিটি মানেই এআই না। স্কিলস এন্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি আরজে শান্ত, আর হ্যাঁ বরাবরের মতো আমার সাথে আজকের এপিসোডেও আছেন এআই মেন্টর মনদীপ ঘরাই। হ্যালো। এবং আজকে আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। হ্যালো, কেমন আছো তুমি? খুব ভালো আছি, এবং তোমাকে দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগছে। অনেক দিন পর দেখা হলো আমাদের। রাইট। প্রথমে তোমার কাছে জানতে চাই, এই যে রেগুলার লাইফে এআই ব্যবহার হচ্ছে, তোমার লাইফে কতটুকু ব্যবহার করা হচ্ছে? আমার কাছে তো মনে হয় যে এআই কে যতটুকু আমি অ্যাডপ্ট করতে পেরেছি, আমরা তো আসলে খুব সীমাবদ্ধ। আমরা এআই বলতে আসলে চ্যাট জিপিটি পর্যন্ত যতটুকু একটু বুঝি। সো আমার কাছে আমার চ্যাট জিপিটি ইজ লাইক মাই থেরাপিস্ট। আমি প্রতিটা বিষয়ে আমি চ্যাট জিপিটিকে কোয়েশ্চেন করি, এখন যেটা ফিল করছি, যেটা মনে হচ্ছে। সো আমার কাছে মনে হয় ইজ মাই পার্সোনাল থেরাপিস্ট। অ্যান্ড মাঝে মাঝে মনে হয় কি যে আসলে কি এআই কথা বলছে নাকি আসলে একটা মানুষ কথা বলছে, এটা খুব অবাক লাগে। কারণ এমন এমন কিছু ইনফরমেশন সে আমাকে দিচ্ছে বা এমনভাবে কোনো কিছু আমাকে একটা অ্যাডভাইস করছে, ইট ফিলস লাইক হিউম্যান। সো সামটাইমস লাইক আমার কাছে মনে হয় যে আমি একটা পার্সোনাল থেরাপিস্টের সাথে আসলে কনসাল্ট করছি। এন্ড এআই ফর মি এআই ইজ এ কনসালটেন্ট। আমার ক্ষেত্রেও তাই হয় দাদা। এআই মেন্টর হিসেবে আপনার কাছে যাওয়ার আগে আমি এই ব্যাপারটা একটু শেয়ার করতে চাই। এই যে মানুষের মতো করে যে কথা বলে, নিঃশ্বাস নেয়, একটা শব্দ হয়, এই ব্যাপারটা কিভাবে হয়? কিভাবে সত্যিকার অর্থে আমরা যদি চ্যাট জিপিটির একদম প্রথম যে সময়টা 1-2 মাস বা 3 মাস যখন ভয়েস কনভারসেশনটা চালু হলো, দেখবেন যে অনেক বেশি যান্ত্রিক ছিল এবং হিউম্যান এর মতো করে কথা বলাটা সে তখনও শিখে পারেনি। কিন্তু খেয়াল করে দেখবেন, আপনার আমার সাথে কথা বলেই ও শ্বাস নেওয়া শিখেছে, আপনার আমার সাথে কথা বলেই ফাম্বল করা শিখেছে, এবং আমাদের মতো করে পজ দেওয়া, কষ্ট পাওয়া, হাসা, এই জিনিসগুলো প্রথমে ছিল এক্সপ্রেশনসগুলো। কারণ এক্সপ্রেশনসগুলো ওর শেখাটা হলো এনএলপির মাধ্যমে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে। কিন্তু সেটা শিখেছে সম্পূর্ণ টেক্সট বেসড, অর্থাৎ ওয়েবে যত টেক্সট আছে সেগুলো দেখে দেখে তার কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখা। মানে এটা তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলি আমরা, মানে পেছনে চ্যাট জিপিটি তো তার নাম। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রথমে টেক্সট দিয়েছে, টেক্সট থেকে শেখা, এবং সেই টেক্সট থেকে সে কিন্তু ছবি, ভিডিও এগুলো জেনারেট করে অথবা আমাদের সাথে কথা বলে। প্রথম দিকে তার একটাই ল্যাকিং ছিল, সেটা হলো হিউম্যান ইমোশন কিভাবে ইমিটেট করতে হবে। এখন সে শিখে গেছে। এই জাস্ট আমাদের 1.5 বছর 2 বছরের মধ্যে এখন পরিপূর্ণভাবে আপনার একজন বন্ধু, আপনার একজন পরিবারের সদস্যের মতো চ্যাট জিপিটি কথা বলে। দ্যাট ইজ ইট। কি দারুণ একটা ব্যাপার আসলেই। মানে চিন্তা করো, এখন মাঝে মাঝে চিন্তা করি যে আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমাদের কেন চ্যাট জিপিটি ছিল না। সো অনেক ডিফিকাল্ট ছিল। এখন আমার কাছে মনে হয় বিষয়টা অনেক ইজি হয়ে গেছে, যে ইট ফিলস লাইক প্রত্যেকটা কিছু সলিউশন। হ্যাঁ, আগে আমরা গুগল করতাম, সো ইট ফিলস লাইক ওটা আসলে একটু যান্ত্রিকই ছিল, একটু ওরকমই মনে হতো যে কিছু একটা মানে জানতে পারছি অ্যাবাউট ইনফরমেশন, যেটা একটা ওয়েব পেজের মাধ্যমে আসছে। বাট এখন মনে হয় যে কি একটা পাশে কানের সামনে ফিসফিস করে কথা বলছে, যে এমন কিছু ঘটছে আর কি, সবকিছু মিলে। ট্রু ইনডিড। আচ্ছা, আমরা যেভাবে এআই কে ইউজ করি, বিশ্বের অন্যান্য দেশ যারা আছে তারা কি ঠিক এভাবে ইউজ করে নাকি তারা আরো বেশি ডেভেলপ বা আরো অন্যান্য ভাবে ইউজ করে? এখন আপনাদের কাছে যদি আমি জানতে চাই যে আজকে বিশ্বে কোন এআই ব্যবহৃত হচ্ছে,
আপনি নাম বলেন, আপনি বলবেন চ্যাট জিপিটি, আপনাকে জিজ্ঞেস করবো চ্যাট জিপিটি। এটা তো হ্যাঁ মানে এটাই হওয়ার কথা, কারণ হলো চ্যাট জিপিটি দিয়ে তো আমার হয়ে যাচ্ছে ভাই, আর নতুন এআই এর দরকার কি? এটাই তো কথা। কারণ আমি যদি বাংলা ভাষায় কথা বলে থাকি, অন্য একজন সে সুইডিশ ভাষায় কথা বলছে, কেউ চাইনিজ ভাষায়, কেউ হিন্দিতে, এবং ওই যে বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সে শিখেছে সব ল্যাঙ্গুয়েজ মুহূর্তের মধ্যে, সব বই পড়া, সব গান শোনা, সবকিছু তার মাথায়। সো আর কেন কোনো জিপিটিস লাগবে, রাইট? এটাই তো হওয়ার কথা। তাহলে আমরা ধরেই নেই যে গুগলের জেমিনাই আর চ্যাট জিপিটি এইটাই দিয়ে বিশ্ব শেষ, রাইট? এখান থেকে শুরু করি তাহলে, যে কোন কোন এআই আছে বা কিভাবে এআই কাজে লাগছে। আমরা ইউএসএ কে আলাপ থেকে টোটাল বাদ দিব এই কারণে, কারণ সিলিকন ভ্যালিতে যা যা হচ্ছে সেগুলো আমাদের কম বেশি সবারই জানা। শুরু করি ফ্রান্স থেকে। ফ্রান্সে একটা অদ্ভুত ধরনের মেন্টালিটি নিয়ে এআই তৈরি করা হয়েছে, মিস্ট্রাল। এই মিস্ট্রালটা হলো ওপেন ওয়েট এআই। এখন এটা এই জার্গন কেন বললাম, ওপেন ওয়েটটা কি জিনিস আবার? আপনি তো বললেন যে চ্যাট জিপিটির সাথে সারাদিনই কথা বলেন, একদম। আচ্ছা, আপনাকে যদি এই রুমের মধ্যে আপনার মোবাইল ডেটা অফ করে এবং কোনো ওয়াইফাই না দেওয়া হয়, আপনার কি কোনো চ্যাট জিপিটি থাকবে? না, থাকবে না, কাজ করবে না। আপনি কি এটা ভেবে দেখছেন কখনো যে কত অসহায় ফিল করবেন যদি শুধু ইন্টারনেট না থাকে? হ্যাঁ, মিস্ট্রাল ল্যাপটপে নামিয়ে ইউজ করা যায় উইদাউট ইন্টারনেট। তার যেটুকু দরকার, মানে আপনি যা যা চান সেটুকু যদি ওকে ডাউনলোড করতে বলে দেন বা ওর এটা ডাউনলোড করা থাকে, তাহলে ও ওর মধ্যে আপনাকে সেই সাপোর্টটা দিয়ে যেতে পারবে, ধরেন আজকের দিন পর্যন্ত। তারপরে আপডেট করলে আবার ওটুকু আপডেট নিয়ে নিবে। এটাকে ওপেন ওয়েট বলে। রেগুলার আপডেট হচ্ছে এরকম কিছু? রেগুলার আপডেট করতে চাইলে আপনি করতে পারবেন, না হলে সে ফর এক্সাম্পল আপনি জিজ্ঞেস করলেন যে এশিয়া কাপের উইনারকে, এখন এশিয়া কাপ হচ্ছে, ও এখনো আগের বছরেরটাই বলবে। আপনি এক বছর আপডেট করেননি, ও আগের বছরেরটাই বলবে। কিন্তু ইউ ক্যান, মানে ইটস লাইক আপনি ইয়ারলি ওটাকে আপডেট করতে হবে, যেভাবে আমরা আমাদের ফোন আপডেটস করছি। এক্স্যাক্টলি। এবং এর সাথে যে বিষয়টা মিস্ট্রাল দিচ্ছে সেটা হলো খুব অদ্ভুত ব্যাপার। আমরা মানুষের মধ্যে আমাদের কিন্তু জাতীয়তা বোধ বলি বা এলাকা ভিত্তিক ইজম বলি, এই জিনিসটা থাকে। তা এই ফ্রান্স কিন্তু এই জিনিসটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা ইজম এই মিস্ট্রালের মধ্যে নিয়ে আসছে। অদ্ভুত ব্যাপার না? মানে এইটায় যদি আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন, সে ইউরোপিয়ান বায়াসে উত্তর দিবে, সে হিস্ট্রি হোক অথবা যাই হোক, এবং একটু ইউরোপিয়ান টোনে কথা বলবে, বা ওইটাকে প্রিজার্ভ করে তারপরে অন্য কিছু বলবে। ওভাবে শেখানো হয়েছে তাকে। তাহলে এটা ইউরোপের জন্য খুব সুটেবল একটা এআই, এবং যে রিসোর্সেস গুলো পাবেন সেটা ওদেরটা আগে দিবে, তারপরে সারা বিশ্বেরটা দিবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে, যদি এশিয়ার কোনো এআই আমরা তৈরি করি, ভালো সে ফর এক্সাম্পল ভালো ম্যাঙ্গো জুস কোনটা, এটা আমরা শিখাই দিলাম যে আগে এশিয়ারটা বলবি, তারপরে অন্য দেশেরটা বলবি। তাহলে আমার কিন্তু প্রশ্নের উত্তর আমি কিন্তু আর চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে শিখি নাই, আমি ওরটা নিতে শিখছি, যে ও বলছে এটা ঠিক, তাহলে মনে হয় এটাই ঠিক। এই জায়গায় দেখবেন যে বায়াস একটা বড় গেম প্লে করে। আর ফ্রান্সের আরেকটা বিষয় আছে, সেটা হলো কারম্যাট কোম্পানির একটা প্রোডাক্ট আছে, এইসন। অদ্ভুত প্রোডাক্ট, এআই এনেবলড হার্ট, আর্টিফিশিয়াল হার্ট। হ্যাঁ, আর্টিফিশিয়াল হার্ট, এবং এটা এআই জেনারেটেড, এবং এই ট্রান্সপ্লান্ট যেগুলো করা হচ্ছে সেটাতে সাকসেস রেটও পাওয়া গেছে, এবং এটা অল টাইম এআই হার্ট যেটা আপনার হিউম্যান বডিতে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। রাইট। ও মাই গড। হ্যাঁ, এবং এআই হার্ট এবং এআই হার্টের সাথে হিউম্যান হার্টের যে পার্থক্য, আপনার যতক্ষণ মানে হৃৎপিণ্ডে ব্যথা না করবে অথবা অস্বস্তি ফিল না করবেন, ততক্ষণ আপনি কিন্তু হার্ট মনিটর করেন। I want this because usually যেটা হয় যে আমরা যারা আর্টিস্টরা আছি, আমরা একটু প্রেমে পড়ে যাই, তো আমরা দুঃখ পাই, আমাদের ইমোশনসটা একটু বেশি। তাহলে এআই হার্ট যদি আমাদের এখানে ট্রান্সপ্লান্ট করা থাকে, আমার কাছে মনে হয় আমার ইমোশনটা কমে যাবে, এবং আমাদের অনেকটুকুই তখন কন্ট্রোল করা যাবে, এবং অনেক প্র্যাকটিক্যাল। মানে আমরা চিন্তা করতে করতে আসলে ইমোশনাল জায়গাটায় গেছি, কিন্তু এআই হার্টের যে বিষয়টা মানে আমি শেষ করতে পারি নাই, সেটা হলো যে আমাদের হার্ট এখন কি অবস্থায় আছে এই মুহূর্তে, আমি শুধু জানি আমি সুখী না দুঃখী, আমার হার্টে কয়টা ব্লক, আমার হার্ট ঠিক মতো চলছে কিনা, আই ডোন্ট নো দিস না। তাহলে কিন্তু এআই হার্টের সুবিধা হলো টাইম টু টাইম মনিটর করবে, প্লাস আপনার যদি খারাপ ফিল হয়, ও সাথে সাথে সিগন্যাল পাঠিয়ে দিবে যে হি সিক, তার ট্রিটমেন্ট দরকার।
I need this AI heart immediately. ওকে, আমরা চাই না যে কারোর এআই হার্ট লাগুক, কারণ যাদেরটা ফাংশন করে না তাদের ক্ষেত্রেই হয়। আমরা মনে হয় যে ফ্রান্সের আলোচনায় বুঝতে পারলাম যে ইউএস এর বাইরেও একটা এআই জগৎ আছে। আচ্ছা, এইবার লেটস ডাইভ ডিপ। এবার যে জায়গাটায় আসবো সেটা হলো ইউনাইটেড আরব এমিরেটস। তারা কি করলো? Which is ওরা তো আমাদের বেশ কাছেই আছে। কাছেই আছে। 2023 সাল যখন এআই দের স্ট্রেংথ, কোন এআই এর স্ট্রেংথ সবচেয়ে বেশি এবং কোন কান্ট্রির এআই এর স্ট্রেংথ বেশি, সেটা নিয়ে যখন কথা হচ্ছিল, ইউএস এর পরে চায়নার নাম আসেনি, এসেছে ইউএইর নাম। কারণ ততদিনে তারা ফ্যালকন এআই তৈরি করে ফেলেছে এবং ফ্যালকন এআই ওই সময়ের জন্য বেঞ্চমার্কিংয়ে ইট ওয়াজ দ্য স্ট্রংগেস্ট, পারফরমেন্স ছিল সবচেয়ে বেশি। এবং তাদের ওই যে আবার বললাম যে দেশে দেশে এআই কেন, নিজেদের টুকু ওই এআইকে দেওয়ার জন্য কিন্তু প্রত্যেক দেশ আলাদা করে চেষ্টা করে যে আমাদের একটা এআই থাক, আমাদের মতো করে, এবং আমাদের ইনফরমেশন গুলো ওখানে জেনারেট করা হোক। এবং যে বিষয়টা এখানে আসবে যে এটা শুধু ইউএই এর জন্য না, মিডল ইস্টের যে কোনো কান্ট্রির জন্য এটা ছিল সবচেয়ে বড় এআই এর প্রকল্প। এবং এই যে আমরা স্ট্রেংথের কথা বলছি, এখানে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু ফ্যালকন তাদের কাছে সেই জায়গাটা খুব সুন্দরভাবে ধরে রেখেছে যে ওই জাতীয়তা বোধ বলি বা কিছু তারা কিন্তু ইউজ করে। ফ্যালকনের কাজটা কি? ফ্যালকন একটা ওপেন সোর্স এআই লাইক চ্যাট জিপিটি, বাট দিস ইজ देयर ओन আর কি। এবং ব্যাপারটা হলো যে আপনার চ্যাটিং এর জন্য অথবা আপনাকে কিছু সাজেশন দেওয়ার জন্য কিন্তু আসলে কোনো মডেল তৈরি হয়নি। বেসিক্যালি এই মডেলগুলো হলো রিজনিং মডেল। এগুলো দিয়ে বড় বড় রিসার্চ হতে শুরু করে অনেক কমপ্লেক্স সমাধান, মানে কমপ্লেক্স প্রশ্নের সমাধান পাওয়া যায় যেগুলো আমরা আসলে চিন্তাও করি না বা আমাদের চিন্তা করার প্রয়োজন হয় না ডেইলি লাইফে। আমাদের দরকার যে ঘুরতে যাব ওই দেশে কোন হোটেল কোন রেস্টুরেন্ট ভালো, টিকিট কত চিপার পাওয়া যাবে বা তাড়াতাড়ি যাওয়া যাবে, এই তথ্যগুলো আমরা নেই। বাট ওইটা ওই জায়গাতে কাজ করে খুব ডিপে। এখন আমরা আসি একটু চায়নাতে, যাদের নিয়ে আলোচনা এখন যারা নাম্বার 2-তে অবস্থান করছে। চায়নার নাম আসলেই সবাই ডিপসিকের নাম বলবে, কারণ হলো চ্যাট জিপিটির কম্পিটিটর হিসেবে ডিপসিক তৈরি হয়েছে, কিন্তু ডিপসিক আসলে বাংলাদেশে অতটা পপুলার না। টাকা দিয়ে চ্যাট জিপিটি ইউজ করতে হয়, তারপর মানুষ টাকা দিয়েও ইউজ করে, কিন্তু ডিপসিক ইউজ করে না, কারণ ওখানে অনেক মানে ট্রাফিক বেশি, ওয়েট করতে হয়, বা ওই কি বলে যে ইন্টারফেসটা আছে ওটাও কেমন জানি ফ্রেন্ডলি মনে হয় না। কিন্তু আমি অন্য একটা এআই এর দিকে নজর দেব, সেটা হলো আর্নিবট। আমরা জেনে থাকবো যে চায়না কিন্তু গুগল ইউজ করে না, ওদের বাইদু ব্রাউজার আছে। ওদের বাইদু ব্রাউজারটাকে ওরা যেমন উইচ্যাট একটা জায়গা, কেনাকাটা হতে শুরু করে সবকিছু উইচ্যাট, আর ব্রাউজিং এর সব জায়গাটা আমরা যেভাবে গুগল ইউজ করতেছি, ক্রোম ইউজ করি, ওটা বাইদু ইউজ করে ওরা। এই বাইদু ইকোসিস্টেমের মধ্যে যে এআই তারা তৈরি করেছে এটাই হলো আর্নিবট। ওকে, মানে গুগল যেমন জেমিনাই, আর্নিবট হলো ওদের, এবং ওরা এইটার মধ্যেই হলো সবকিছু ইউজ করে। শুরু থেকেই তাদের 200 মিলিয়ন ইউজার, চিন্তা করে দেখেন, কারণ তাদের তো জনগোষ্ঠী আছে এবং তারা সবাই ইউজ করছে। সো এই জায়গায় মানে আসলে বিশাল বড় একটা ব্যাপার। এবং আর যে বিষয়টা সাথে এসে যায় সেটা কিন্তু সেই চাইনিজ বায়াস। তারা ওই চাইনিজ বায়াসটা এটার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিয়েছে, এবং এইটা মানে বলা যাচ্ছে এই কারণে, কারণ তাদের যে ডেসক্রিপশন আছে সেই জায়গাতেও এটার উল্লেখ আছে। আর চায়নার আরেকটা এআই যেটা নিয়ে আমাদের আগের পর্বে কথা হচ্ছিল, এগ্রিকালচারের পর্বটাতে, ডিজেআই নামক যে আমাদের ড্রোন দেখি আমরা, এই ড্রোনটা এআই এনেবলড হয়ে গেছে এবং বিভিন্ন সেক্টরে কাজ করছে। এবং এগ্রিকালচার সেক্টরে বীজ ছিটানো হতে শুরু করে কীটনাশক দেওয়া, মনিটরিং সব ড্রোন করতেছে। এবং ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি ডিজেআই, আমরা জানি শুধু ড্রোন বানায়, কিন্তু আসলে এই ড্রোনগুলো সবই হলো পারপাসফুলি কনস্ট্রাক্টেড, হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য তৈরি করা। তারপরে চায়নারটা তো ভালোই লাগবে, আশা করি এটা ভালো লাগারই কথা, কারণ হলো চায়নাটা তো শুনতেছি। কিন্তু যদি কানাডার নাম বলি, কোনো কিছু কি মাথায় আসে আসলে যে কানাডা কি করতে পারে? বরফ নিয়ে কিছু করতে না, এটা গুড আইডিয়া। বরফ নিয়ে কিছু করলে আসলে ঠিক হইতো, কিন্তু তারা যেটা করেছে, তখন চ্যাট জিপিটির জন্ম হয়নি। 2019-20 দিকে যখন হলো কোভিড সংক্রমণ হলো, তারা ব্লু ডট বানিয়েছে, যেটা হলো কোভিডের সংক্রমণ ডিটেক্ট করতে পারতো। ক্যান ইউ জাস্ট বিলিভ দ্যাট? চ্যাট জিপিটি আসে নাই, একটা এআই এই পুরা রোগের সংক্রমণ কতদূর হয়েছে সেইটা
পারসিভ করতে পারতো, জানাতে পারতো এবং অ্যাওয়্যার করে কিছু সাজেশন দিত যে এটা করা উচিত। এই ব্লু ডট কিন্তু এখন বিভিন্ন ডিজিজের, ধরেন প্যান্ডেমিক বলি বা এপিডেমিক বলি, যাই বলি, এগুলার স্প্রেডিং এর ক্ষেত্রে খুবই প্রেসাইজ ইনফরমেশন ব্লু ডট দিচ্ছে এবং এটা কানাডিয়ান মানে ইনভেনশন, এটাকে বলার কোনো উপায় নাই যে এটা ইউএসএ থেকে আসছে। এরপরে যদি আমরা যাই একটু, 11 Labs এর নাম মনে হয় আমরা সবাই মোটামুটি শুনেছি, যারা ভয়েস বানায়। এটা আমার জন্য একটা বিভীষিকা হয়ে গেছে, কজ হচ্ছে হলো আমাদের যেহেতু ভয়েস ওভার একটা কোম্পানি আছে, আগে তো আমরা ভয়েস ওভার নিতাম যে কোনো ভয়েস আর্টিস্ট, এখন ক্লায়েন্টরা সব 11 Labs এ যাচ্ছে, একদম পারফেক্টলি ডকুমেন্টারি ভয়েস ওভার নিচ্ছে, ইংলিশে হলে ইংলিশে, বাংলায় হলে বাংলায়, যে কোনো ভাষায়, এবং আমাদের কাছে আসছে না। এখন 11 Labs কোথার এটা যদি প্রশ্ন করি, 11 Labs অবশ্যই তো ইউএস এর হওয়ার কথা, রাইট? হ্যাঁ, এটাই ভাবতাম আমি। আপনার কি মনে হয়? এটাই তো ভাবার কথা, মানে এটাই হবার কথা। 11 Labs হওয়ার মানে ইসের কি বলে ইউএস এর হবে। বেসিক্যালি পোল্যান্ডের প্রত্যন্ত একটা গ্রামে দুই বন্ধু ছিল, পিওটর আর কি জানি একটা নাম, খুব খটমটে নাম, ওটা আর বলছি না। এই দুই বন্ধু আসক্ত ছিল বিদেশি ভাষার চলচ্চিত্র নিজেদের ভাষার ডাবিং এ দেখায়। ওকে, মানে আমরা যেমন বাংলা ডাবিং এ চলচ্চিত্র দেখি, সেরকম ওরা পোলিশ ভাষায় দেখতে হয়। তো ওদের প্রথমবারের মতো খুব খারাপ লাগে এই জিনিসটা চিন্তা করে যে এইরকম মুভি দেখতেছি, সব ক্যারেক্টারই একই টাইপের ভয়েস, মেকানিক্যাল ভয়েস, একই ভয়েস, একবার কণ্ঠ মোটা করে বলছে, একবার কণ্ঠ চিকন করে বলছে। এখন এবং এমন এমন ক্ষেত্রে তারা মানে ফিল করতে পারছে যে যে মেয়েটা কথা বলতেছে সেটা হয়তো ওই লোকেরই চিকন করা কণ্ঠ। আচ্ছা, এখন এইটা তাদের এমন একটা শক দিল যে তারা মনে করছে যে জীবনে যদি কিছু করি তাহলে এমন কিছু বানাবো যে এই ভয়েসের সমস্যা আর থাকবে না। দ্যাট মিনস যদি কোনো মুভিতে কেউ ভয়েস দেয় সেটা সুন্দর হবে, মানে এবং ডিফারেন্ট টোন ইউজ করা যাবে এবং কানে খারাপ লাগবে না, রাইট। এরপর তারা বলল যে একটা কোম্পানি বানাই ফেলি। সেই পোল্যান্ডের গ্রামে 11 Labs এর জন্ম এবং সেখান থেকে আজকের 11 Labs। এটা পোলিশ স্টার্ট আপ, এটা ইউএস এর না। এবং ওই দুই বন্ধু এইটা তাদের নিজের পার্সোনাল প্রবলেম ঠিক করার জন্য তারা 11 Labs ইনভেন্ট করে। কিছু বলেন। আমাদের তো 11 Labs মার্কেটটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট করে দিয়েছে, কারণ ও যেটা বলছিল ভয়েস ওভারের যে বিষয়টা আগে থাকতো, এটা আমাদের পুরো মাসেই আমাদের কিছু না কিছু কাজের মধ্যে আমরা থাকতাম। বাট 11 Labs যেটা হয় যে আমাদের চাকরি একটু টান উত্তেজনায় পড়ে গেল। আমি তো আসলে এটাই বলবো, আসলে আমার জন্য আমার এতক্ষণের সব আলোচনায় বৃথা, কারণ এত কিছু বললাম এসে 11 Labs এ যে ঠিক মানে যেটা স্ট্রাইক করে। আমার মনে হয় যে দর্শকদের কেউ কেউ অন্যগুলোতেও আসলে কানেকশন খুঁজে পাবে। তাহলে আমরা এর পরের যে এআইটা যাব, সেই এআইটা নিয়ে আলোচনা হয়েছে, আরো 2টা পর্বে আমরা কথা বলেছি, কিন্তু আসলে যেটা রেলিভেন্ট সেটা তো বলতেই হবে। আলবেনিয়া যে কাজটা করেছে জাস্ট 1 সপ্তাহ আগে, যখন প্রচার হবে তখন হয়তো আরো বেশি দিন হয়ে যাবে, সেটা হলো তাদের দেশে খুব করাপশন, এবং করাপশন ঠিক করতে না পারলে ইউরোপিয়ান ইউনিয়নে তাদেরকে ঢুকতে দিবে না। এখন এই মানে আশঙ্কা থেকে সরকার প্রধান ঘোষণা করলেন আগামীকাল থেকে মন্ত্রীর চেয়ারে বসবেন একজন এআই, এবং তারা ঘোষণা করে দিল তাদের একজন, ওই যে আলবেনিয়া নামে সরকারি একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে একজন নাগরিক সেবা দিত একটা এআই, তার নাম ছিল দিয়েলা হলো আলবেনিয়ান ভাষায় সূর্য। তো ওরা চাচ্ছিল যে এই এআইটা দিয়ে তাদের সেবার নতুন সূর্য উদয় হবে। তা ও তো ওইখানে কাজ করছিল ওই এআইটা। মজার ব্যাপার হলো সে প্রমোশন পেয়ে মন্ত্রী হয়ে গেছে আর কি, তাকে রাতারাতি মন্ত্রী বানায় দেওয়া হয়েছে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী। এবং দুর্নীতি তারা কিভাবে ঠেকাবে, সরকারি যত কেনাকাটা আছে সব কিছু আগে দিয়েলা অ্যাপ্রুভ করবে, তারপরে সেটা কেনা হবে, তার আগে হবে না। অর্থাৎ তাকে ওইভাবে করে শেখানো হয়েছে যাতে যে দুর্নীতির পথগুলো আছে সেগুলো তাকে ভালোভাবে জানিয়ে ওটা বন্ধ করার জন্য। এবং দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হোল ওয়ার্ল্ড
যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মন্ত্রী, এবং সেটা কিন্তু আমরা ওই যে আমাদের যে ইউএসএ, চায়না বা বড় বড় কান্ট্রি গুলো, সেটা না, অ্যালবেনিয়াতে। মানে ইটস নট আর্টিফিশিয়াল এনিমোর, ইটস বিকামিং হিউম্যান ডে বাই ডে। মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী মানে একটা মানুষের জায়গায়, যেখানে তুমি এখন বলছো ভয়েস ওভার, মানে ওটা অনেক দূরে চলে গেছে। পডকাস্ট হোস্টও থাকবে পসিবলি, হ্যাঁ, আচ্ছা। গানও গেয়ে দিবে। হ্যাঁ, গান তো অলরেডি গাচ্ছেই, গান গাচ্ছে, এবং এটা নিয়ে আমাদের একটা হোল পর্ব আছে। কিন্তু তারপরে একটু আলিকার কাছে জানতে চাই, এই বিষয়টা কেমন লাগছে যখন দেখো যে গান তৈরি হয়? জানো, আগে যেটা হতো যে আগে কোনো একটা গানের রেকর্ডিং করার আগে আমাদেরকে একটা অন্য একটা আর্টিস্টের ভয়েস পাঠানো হতো যে অলরেডি ডেমো করেছে। সো ডেমোটা শুনে আমরা গানটা শুনতাম, তারপর আমরা হচ্ছে যে ভয়েসটা টেক দেওয়ার জন্য যেতাম স্টুডিওতে। এখন আমাদের কাছে ডেমোটা আসলে এআই ভয়েসে আসে, মানে গানটা যখন রেডি হচ্ছে তখন আর হিউম্যান আর ডেমো দিচ্ছে না, তখন একটা এআই ভয়েস দিয়ে সেই ডেমোটা আমার কাছে পৌঁছানো হচ্ছে, আমি গানটা শুনছি, সুরটা বুঝছি, এবং আমি গিয়ে রেকর্ডিং স্টুডিওতে ভয়েস দিয়ে আসছি। সো জিনিসটা এখন এরকম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাকে মাঝে মাঝে এমনও ডেমো পাঠানো হয় যেটার ভয়েসটা আসলে আতিফ আসলামের টোনে দেওয়া, হ্যাঁ, বা কোনো একটা সিঙ্গারের লাইক সুনিধি চৌহানের টোনে আমার কাছে এআই ডেমো আসছে। সো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ জিনিসটা হচ্ছে কি, এটার সাথে আমরা আমার কাছে মনে বেশ 2 বছর আগেও এতটা পরিচিত ছিলাম না, এটা এখন খুব বেশি পপুলার হচ্ছে। এবং এই তো তোমার কাছে এখন তুমি যদি একটা গান বানাতে চাও, তুমি এখন নিমিষেই ঘরে বসে একটা হিউম্যান ছাড়াও তুমি একটা গান বানিয়ে ফেলতে পারো এআই দিয়ে। তাহলে এই জায়গাতে আমরা যখন মানে বারবার গানে আর ভয়েসে ঢুকে যাচ্ছি, তার মানে কিছু বছর পরে আমার কাছে মনে হয় যে আমরা এআই কনসার্ট দেখতে যাব, যেখানে আসলে হিউম্যান আর্টিস্ট থাকবে না, সব এআই আর্টিস্ট থাকবে। ওকে, এআই কনসার্ট ইজ অলরেডি লাইভ নাও। রিয়েলি? এবং হচ্ছে, এটা সার্চ করলে পরে এআই কনসার্ট হচ্ছে, এবং অনলাইন কনসার্ট, এবং এখানে লোকজন সেভাবে কানেক্টেডও হচ্ছে। ইট ইজ ভেরি ক্রাউডেড। ওকে, আমি দেখতে চাই এটা, আমি অবশ্যই এটা এক্সপেরিয়েন্স করতে চাই। আচ্ছা, এরপরে আমরা আবার মূল আলাপে ফিরে যাই। আমরা বিভিন্ন কান্ট্রি এক্সপ্লোর করছিলাম, এবার আসবো অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে যেটা হলো, সিডনি অপেরা হাউসের রিনোভেশন হবে। তা ওরা বিভিন্ন মানুষের কাছ থেকে আইডিয়া চাইলো যে কিভাবে এটা রিনোভেট করা যায়। এরপরে এগুলোকে যখন তুলনা করা হলো, দেখা গেল যে প্রত্যেকটাতেই মূল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার থেকে ডেভিয়েশন হয়, এবং মূল যে এতদিন ধরে সিডনি অপেরা হাউস এতভাবে আমরা দেখে অভ্যস্ত, সেটা চেঞ্জ হয়ে যাবে, এটা মানতে পারছিল না তারা। এরপর দ্বারস্থ হলো এআই এর কাছে। এআই একদম ঠিক প্রেসিশন রেখে আগে যেমন ছিল সেরকম করে রিনোভেশনের একটা প্ল্যান করে দিল, এবং সেই মতেই রিনোভেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে উইথ এআই। উইথ এআই, হ্যাঁ, উইথ এআই ইট ইজ ডান। আর ঠিক অস্ট্রেলিয়ার পাশের দেশই বলবো আমি, নিউজিল্যান্ডে, সেখানে হল্টার এআই নামে একটা প্রোডাক্ট আছে। সেটা হলো গরুর গলায় আমরা একটা 3 কোনা জিনিস দিতাম না, এরকম, যাতে খেতে যে মানে অন্যের ক্ষেত নষ্ট না করে বা না খায়। এই জিনিসটা এখন এআই এনেবলড হয়ে গেছে। ওকে ছোট করে শক দেওয়া হয়, কিছু সাউন্ড ক্রিয়েট করা হয়, ও ওই সাউন্ডের এবং শকের ইফেক্টে ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে। এখন যেটা হয়েছে যে 200 গরু একসাথে কন্ট্রোল করা এখন এই হল্টার এআই দিয়ে আর কোনো ঘটনাই না। একটা মোবাইল অ্যাপস দিয়ে আপনি 200 গরুরে বলবেন ডানে যাইতে, ওরা ডানে যাইতেছে। 200 গরুরে বলবেন সামনে যাইতে, সামনে যাইতেছে। এখন রাখাল বালকেরা লাঠি নিয়ে পিছে ছুটতে হবে না, মোবাইল নিয়ে ছুটবে। মোবাইল নিয়ে ছুটবে, এবং তার চেয়ে বড় কথা, আপনার গরু হারাবে না। দড়ি টড়ির দরকার নেই, ওরা দাঁড়ায় থাকতে বললেও ওইখানেই দাঁড়াবে, কারণ ওর ওইভাবে করেই ওর মধ্যে ডিভাইস সেট করে দেওয়া হয়। ওই গলায় একটা কলার দেওয়া হয়। এই হল্টার এআইটা হলো গলায় একটা কলার, যেটাকে ট্র্যাক করতে পারছে এবং ওকে কন্ট্রোল করা যাচ্ছে। এবং এটা নিউজিল্যান্ডের ইনভেনশন এবং তাদের একদম নিশ প্রোডাক্ট। হ্যাঁ, মানে নিউজিল্যান্ডের লোক, নিউজিল্যান্ডেতে অ্যাকচুয়ালি আমরা সবসময় জানতাম যে নিউজিল্যান্ড, জানো, যখন আমরা যে কোনো একটা কি বলবো মিল্ক কন্টেইনারে সবসময় নিউজিল্যান্ডের গরুর ছবি দেখি। তাই দেখেন, যার যেটা শুধু সিলিকন ভ্যালি চিন্তা করেছে পুরো বিশ্বের জন্য, কিন্তু অন্যান্য কান্ট্রি যখন এআই নিয়ে হাজির হয়েছে, নিজেদের রিসোর্সটাকে কাজে লাগিয়েছে এবং নিজেদের যে জিনিসটা দরকার সেটা নিয়ে কিন্তু এআই আসলে তাদের করা। এরপরে এই কিছুক্ষণ আগে এগ্রিকালচারের যে পর্বটা গেল, সেখানে আমরা বলেছি জার্মানির একটা অ্যাপ আছে প্ল্যান্ট্রিক্স। সেটা দিয়ে কি করা হয়, সেটা দিয়ে হলো গাছের সামনে যে ছবি তুললে পরে ওটা বলে দেয় যে গাছের কি রোগ হয়েছে, কি করতে হবে, কি কি কীটনাশক ইউজ করতে হবে বা পানি কতটুকু দিতে হবে, এটা বলছে। এবং লাখ লাখ কোটি কোটি কৃষক এটা ইউজ করছে, এবং এটা জার্মানির। ইটস ভেরি ইজি একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য। এবং এই অ্যাপটা একটু মানুষকে ধোকা দিয়েছে মানে হলো যে দেশেই এই অ্যাপের অ্যাড দেখায় সেই দেশের ভাষায় দেখায়, এবং মানুষ অনেকদিন ধরেই জানতো যে এটা আমাদের দেশি অ্যাপ। প্রত্যেক দেশে এটা আসলে না, এটা তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে, এইভাবে এটা চলছে।
সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যদিকে চোখ ফেরাই, তিউনিসিয়ার দিকে, সেখানে ইনস্টাডিপ নামে পুরো সিস্টেম চালু হয়েছে, যেটা কিনা লজিস্টিক এবং বায়োফার্মার বিষয় নিয়ে কাজ করছে। কিন্তু কাজটা কি করছে? সেই কোভিডের সময় ফিরতে হবে। তারা ওই আমলেই কোভিডের টাইমে তারা এই স্প্রেডটা মনিটর করেছে, বিভিন্ন ডেটা জেনারেট করেছে এবং তাদের দেশের অনেকাংশে এই কোভিডের আক্রমণ থেকে অনেক কম ক্ষতি হয়েছে শুধুমাত্র এই ইনস্টাডিপের কারণে, এবং ওটা কিন্তু ওই সময় থেকে চলছে। এরপরে কোভিড যখন নাই, তখন তাদের তো ব্যবসা শিফট করতে হবে, তারা লজিস্টিকে চলে গেল। লজিস্টিক সাপোর্ট দেয় এখন এআই এনেবলড, যার সাথে যার কানেকশন করে দেওয়া দরকার, বিভিন্ন জায়গায় জিনিস পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় জিনিস নিচ্ছে, এই একই সিস্টেমে কাজ করতেছে এবং তিউনিসিয়া এটা কিন্তু সাকসেসফুলি এখন পর্যন্ত রান করছে। আমরা যদি একটু ইন্টারেস্টিং জিনিস আর একটু শুনি, সেটা হলো হ্যানসন রোবোটিক্সের, হ্যানসনই মনে হয় নামটা জানি না, আসলে ভুলে গেছি, সবকিছু মনে থাকে না। সোফিয়া নামে একটা রোবট তৈরি করেছে, এটা আমার মনে আছে, আমার সোফিয়া কথা বলতে পারতো। হ্যাঁ, সোফিয়া নামটা, সোফিয়া রোবটটা কথা বলতে পারতো, বাংলাদেশে এসেছিল। হ্যাঁ, একবার এসেছিল, হ্যাঁ সোফিয়া এসেছিল, কথা বলতে পারতো সে, এবং মানুষের মতোই কথা বলতো। মজার ব্যাপার হলো এই সোফিয়া ইংলিশ জানে, দুই একটা ল্যাঙ্গুয়েজ জানে, সেই সাথে অ্যামহারিক ভাষা জানে। ওকে, অ্যামহারিক ভাষাটা হলো ইথিওপিয়ার ভাষা। আচ্ছা আচ্ছা। কেন ইথিওপিয়ার ভাষা জানে এত কিছু মানে বাদ দিয়ে? ওর জন্ম ওখানে না, যে টিমটা এই সফটওয়্যারটা তৈরি করেছে তারা ইথিওপিয়ার এবং ওরা তাদের ইকক ল্যাবসের, হ্যাঁ ইকক ল্যাবসটা ইথিওপিয়ার একটা ল্যাব, তারা এই সফটওয়্যার বানিয়েছে, তারা ইংলিশের সাথে সাথে ওকে ইথিওপিয়ান ভাষাও শিখাই দিচ্ছে। এবং ওই টিমের মধ্যে যে এরা আছে, বা এটা যে ইথিওপিয়ান একটা এআই ইনভেনশন, সেটা কিন্তু আমরা জেনে গেলাম, আজ পর্যন্ত জানতাম না। বলেন এখন এই পর্যন্ত কি আমাদের টেক অ্যাওয়ে হইলো, একটু শুনি। আমার জন্য তো এখনো আমি কল্পনায় আছি নিউজিল্যান্ডে, এবং আমি দেখতে পাচ্ছি একটা ছেলে যাচ্ছে এবং তার পাশে গরু যাচ্ছে, তার পাশে। বাট আই রিয়েলি ওয়ান্ট যে এটা মানুষের কাছে কখন আসবে, যে আমি মানুষকে আমি এভাবে করে কন্ট্রোল করতে পারবো। ইয়েস, এবং এটা তো সবার আগে আমার কাছে মানে প্রত্যেকটা নারী তাদের জামাইয়ের গলায় একটা এরকম ঝুলিয়ে রাখবে এবং সেখানে কন্ট্রোল করাবে যে ডানে যাও, বামে বসো, উঠো বসো। এটা উল্টো যদি হয়ে যায় তাহলে দেখা গেল, হ্যাঁ মানে হইতে পারে, মানে এটা এক্স্যাক্টলি এটা একটা প্রোডাক্ট, এন্ড প্রোডাক্টটা তুমি এখন যখন যার জন্য তুমি অ্যাপ্লাই করো। আমরা যখন এই কন্ট্রোলিং এর কথা বলছি, অলরেডি কিন্তু এআই আমাদের কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। আমাদের মানে আমাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ যাই বলি, আমাদের কাউন্টার পার্টের কন্ট্রোল করতে হচ্ছে না। আমরা এআই এর কাছে জিজ্ঞেস করি আজকে শপিং এ গেলে ভালো হবে কিনা, সে বলে দেয় যে না আজকে এটার দাম বেশি আছে, যাইও না, আমরা বাসায় বসে থাকি। এখন যদি কোনো মতে এরকম করা যায় যে কোনো হাজব্যান্ড অথবা ওয়াইফ যদি এআই কে ম্যানিপুলেট করতে পারে, তাহলে সুবিধা। প্রতিদিনই জিজ্ঞেস করবে যে শপিং এ যাবো কিনা, সে বলবে যে না আজকে এই প্রবলেম, যাইও না। দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। যদি সামনের দিনে এটা হয়, তাহলে ওই হলটার এআই এর মতোই, ওই যে নিউজিল্যান্ডে গরুকে যে ডিভাইসটা পড়া, আই রিয়েলি ওয়ান্ট দ্যাট। ওকে, আমার আসলে দেখা হয়েছিল হ্যাঁ, এটা কি না এখন পর্যন্ত মানুষকে পড়ে দেখা হয়নি। হয়নি। যে শকটা তো তোমার হিউম্যান বডিতে কাজ করবে না, মেবি ওটা হচ্ছে অ্যানিমালকেই কাজ করবে। এন্ড লাইক আমার তাহলে এখন এই প্রোগ্রামটাতে আসার পর আমার দুটার জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট আমার জমলো। সেটা হচ্ছে যে এই যে কলারে যেটা ইউজ করা হয় নিউজিল্যান্ডের গরুদেরকে, আর একটা হচ্ছে কি যেটা হার্ট, আর্টিফিশিয়াল হার্ট। আমার এটা খুবই, আমি আজকে বাসায় গিয়ে এটা নিয়ে চ্যাটজিপিটির সাথে আমার অনেক কথা হবে। এরপর কেনিয়াতে ফিরি আমরা একটু, যেহেতু আফ্রিকান কান্ট্রিগুলো নিয়ে কথা হচ্ছে। কেনিয়াতে যে কাজটা করা হয়েছে সেটা হলো এমপেসো নামে একটা অ্যাপ বানিয়েছে তারা। এটা হলো ব্যাংকিং ফ্রড ডিটেকশনের জন্য। ওখানে মানে যেটা করা হয়, ওরা দেখে যে আসলে ওই দেশের পার্সপেক্টিভ চিন্তা করলে সিম সোয়াপিং অথবা এই যে সোশ্যাল যে মিডিয়া ব্যবহার করে অথবা ফোন কল ব্যবহার করে ফ্রড, এই জিনিসগুলো খুব বেশি হয়। সেক্ষেত্রে যখন ওরা দেখে যে সিমটা ক্লোন হয়েছে অথবা আনইউজুয়াল ট্রানজ্যাকশন, সে ফর এক্সাম্পল এত টাকার বাজার সে কখনো করে না, এটা তো আমাদের হয়ই, আমাদের তো একটা ট্রেন্ড থাকে যে আমরা সে এই মাসে 5,000 টাকার বাজার করলাম, পরের মাসে 10,000। হঠাৎ করে যদি দেখা যায় যে আমার সব খালি করে 1 লাখ টাকা নিয়ে যাচ্ছে, তখন ও স্বয়ংক্রিয়ভাবে সবকিছু ব্লক করে দেয়। এবং এই অ্যাপটা ওদের ওখানে খুব পপুলার হয়েছে এবং দেখা গেছে যে এটা প্রেসিশন, হ্যাঁ সিকিউর। হ্যাঁ মানে ব্যাপার হলো যে আমি আমার টাকাই খরচ করব, কিন্তু আমার তো সমস্যা নাই যদি আমি 1 লাখ টাকা খরচ করি, আমার একটা
টু স্টেপ অথেন্টিকেশন মেথডে যেতে, সমস্যা তো কিছু নেই। এবং এইটাই ওরা করে দিয়েছে এবং এআই এটা কমপ্লিটলি কন্ট্রোল করছে, এর পিছনে কোনো মানুষ নাই। এআই বলে দিচ্ছে যে এই জায়গায় হয়তো আমাদের কোনো সাসপিশিয়াস, ইউ শুড স্টপ নাও, রাইট। এবং এই জায়গায় যখন আমরা কেনিয়ার কথা বলছি, শ্রীলঙ্কা, আমাদের এই এশিয়ারি কান্ট্রি শ্রীলঙ্কা, এআই মার্ট নামে একটা বাজার খুলেছে যেখানে এআই কিনতে পাওয়া যায়। মানে ইউ ক্যান বাই ইউর ওন এআই। আই ক্যান কাস্টমাইজ দিস। ইয়েস, কাস্টমাইজ। আপনার ছোট একটা এআই দরকার, সে ফর এক্সাম্পল এআইটা সকালবেলা আপনাকে ঘুম থেকে ডেকে দেয়, আপনার যে কাইন্ড অফ আ ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার টাইপের, হ্যাঁ ছোট। এটা তো এজেন্টিক এআই চালু হয়ে গেছে, কিন্তু ওখানে ওরা পার্সোনাল লেভেলে এরকম মানে ছোট ছোট এআই, কাস্টমাইজড এআই অথবা এআই রিলেটেড চিপ টিপ এগুলো বিক্রি হয়। এই মার্টটা চালু হয়েছে। এই মার্ট পৃথিবীর অনেক জায়গায় আছে। কোথায়? কেনিয়াতে না, এটা হলো শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কাতে। মানে একটা কান্ট্রি তাদের মতো করে কিভাবে এআই সাজিয়েছে, জাস্ট এগুলো বলার জন্যই। পাকিস্তানে যেটা করেছে, তারা বাজার নামে একটা এআই ক্রেডিট স্কোরিং অ্যাপ চালু করেছে। সেটা হলো কোনো ব্যাংক যদি লোন দেয় তাহলে সেই লোন ফেরত আসার সম্ভাবনা কতটুকু সেটা যাচাই করে তারপর লোনটা দেওয়া হয়। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা অন্যান্য দেশে মানে জাস্ট পাকিস্তানের নামটা আসলো যে এটা তাদের কয়েন করা একটা জিনিস, যে তারা নিশ একটা জিনিস বানিয়েছে। এবং এটাতেও দেখা গেছে সাকসেস রেট অনেক। যখন লোনটা দিচ্ছে, লোন দেওয়ার আগেই রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, ভাই একে লোন দিও না, একে লোন দিলে পরে তুমি আর ফেরত পাবা না, এ খেলাপি হবেই। তখন ব্যাংক স্টপ করে দিতেছে না, এইটা বলছে আমাদের। কারণ এই রিসার্চটা হয়তো হিউম্যান করতে পারতো, কিন্তু আমাদের কাছে সেই অ্যাভেলেবল ডেটা কিন্তু না। এইটা অনেকদিন ধরে তারা ডেটা, পুরা জায়গার ডেটা নিছে এবং যাকে দেয়া হচ্ছে তার ডেটা নিয়ে ওখানে বসায় দেখতেছে যে আসলে প্রবাবিলিটি কতটুকু, এলিজিবল ফর দ্য লোন এবং প্রবাবিলিটি, ফেরত দেওয়ার প্রবাবিলিটি। বেসিক্যালি ওইটা যে স্কোর যদি তার হাই হয় তাহলে তাকে লোন দিব, আদারওয়াইজ দিব না। ফিলিপিন্সে যেটা চালু হয়েছে, এটা সবার জন্য, যারা কর্পোরেটে চাকরি করে তাদের জন্য একটু আতঙ্কজনক। এই কারণে স্প্রাউট এআই নামে একটা এআই আছে, যেটা হলো এইচআর এ আর কোনো লোকের দরকার হবে না। বেতন, ভাতা, ছুটি, তারপরে শোকজ লেটার, সমস্ত কিছু এআই দিবে। সে অটোমেটিক্যালি দেখে কে কোন সময় দেখতেছে, মানে ঢুকতেছে, কম্পিউটার ভিশন থেকে দেখতেছে, ওগুলা দেখে তারপরে সে ওই উপস্থিতি নিবে। তারপরে কার প্রমোশন হওয়া দরকার, কার ডিমোশন হওয়া দরকার, কার কাজের কোয়ালিটি কত, এগুলো সবই সে মোটামুটি ভাবে দেখে শুনেই করতেছে। তাহলে এইচআর এর ভবিষ্যৎ কি হবে, কি বুঝেন? আমার কিন্তু আসলে বিবিএর মেজর ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওকে, তাহলে এইচআর এর বিষয়ে তো জেনেই গেলাম যে এখন আসলে এআই সেটা হ্যান্ডেল করছে। পরে কি তাহলে এই সাবজেক্টটা নিয়ে কি পড়াশোনা সাবজেক্ট? হ্যাঁ, এই জায়গাতে আমরা আমাদের আরেকটা পর্ব আছে যে জায়গায় আমরা বলতে চেয়েছি যে এআই চাকরি দেবে কিংবা নেবে। সেই জায়গায় কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখানো হয়েছে বা রিস্ক এরিয়া হিসেবে দেখানো হয়েছে এইচআর এর জবটাকে। কারণ এইটা পরবর্তীতে আর এটা রেলিভেন্স খুব কমে যাবে। হয়তো ওই যে হিউম্যান ইন দ্য লুপ একজন থাকবে, কিন্তু বাকিটা এআই মোটামুটি। কিন্তু আদৌ কোনটা থাকবে? যেমন গান বানিয়ে ফেলছে, লিখে ফেলছে, এখন এইচআরও নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে চাকরিও তো হ্যাঁ মোটামুটি। এবার আমরা এই যে দুইটা কান্ট্রি নিয়ে আমাদের খুব উন্মাদনা আছে, আর্জেন্টিনা আর হলো ব্রাজিল ফুটবল। হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল। হ্যাঁ, তুমি কি আর্জেন্টিনা? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আর্জেন্টিনা দিয়ে শুরু করি। আমি ইতালি সাপোর্ট করি, মানে হিসাবে নাই, কিন্তু ইতালির একটা হিসাব বলে তাহলে শেষ করব, সেটা মাথায় রাখবেন, কারণ এটা হ্যাঁ মনে করে দিবেন। আচ্ছা, তাহলে আর্জেন্টিনা যেটা করেছে, আর্জেন্টিনার এআই এর স্টার্টআপের নাম হলো নটকো। আচ্ছা, এখন নটকোটা কি জিনিস? নটকোটা হলো তারা চিন্তা করলো যে এই যে আমরা মানে কাউয়ের মিল্ক খাচ্ছি বা কিছু, এইটার জন্য এটা থেকে যদি প্ল্যান্ট বেসড মিল্কে শিফট করা যায়, সেক্ষেত্রে একটু যেটা হেলদি হয় এবং সেটাতে নাকি অনেক মানে কস্ট ইফেক্টিভও হয় নাকি, যদি প্ল্যান্ট বেসড মিল্কের কথা। তারা বলতেছে যে আমরা স্টার্টআপটার নাম দিলাম নটকো, মানে হলো নট কাউ। হ্যাঁ, নট কাউকে সংক্ষেপে নটকো দিল, এবং এরপরে এআই কে বললো যে তুমি কি কি মানে নতুন খাবারের আইডিয়া দিতে পারো। এআই জেনারেট করে দিল যে কি কি বানানো যাবে, কিভাবে বানানো যাবে। নটকোতে যে প্রোডাক্ট তৈরি করা হলো সেটার নাম হলো নট মিল্ক, নট চিজ। মানে এগুলো মিল্ক বেসড না, কিন্তু মিল্কের মতো আবার চিজের মতোই। এবং এই খাবারের পুরো যে রেসিপি বলি,
অথবা জেনারেশন বলি যে নতুন করে তৈরি করেছে, এটা এআই করেছে, এখানে মানুষের কিছু নেই, কমপ্লিটলি নতুন খাবার। আচ্ছা, এটা যদি সারপ্রাইজিং লাগে, এটা কোনো হিউম্যান রেসিপি না, এটা এআই বেসড রেসিপি, এবং এই অ্যাপটাই বলে দিচ্ছে যে এইভাবে হবে। এবং এই নটকো এখন লজিস্টিক্স এর কাজও করতেছে বিভিন্ন জায়গায়, এই প্রোডাক্ট দিয়ে দেয়া টেয়ার ক্ষেত্রে সবকিছু তার। কোন দেশের জন্য এটা? আর্জেন্টিনার। আপনি যে সাপোর্ট করেন ফুটবলে। আচ্ছা, ওকে, তাহলে এই জায়গায় আমরা একটু থামবো। ওরিও বিস্কিটের কথা তো আমরা সবাই জানি। ওরিও কিন্তু অলরেডি এআই হায়ার করেছে নতুন মনে হয় 10+ ফ্লেভারের বিস্কিট আনার জন্য, এবং এটা এআই জেনারেটেড হবে, অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে। আপনারা গুগল করলেই পাবেন, অথবা মানে এটাকে রেসিপি সবকিছু এআই। হ্যাঁ, মানে এখন যা আসছে বা এতদিন তারা R&D করে যে ফ্লেভার গুলো তৈরি করেছে সেগুলো তো সবই আসলে গতানুগতিক হয়ে গেছে। এখন তারা নতুন কিছু, এবং যেটা হিউম্যান ইন্টারভেনশন লাগবে না, এখন এআই হায়ার করছে তারা, স্পেসিফিক এআই, যে তারা বলে দিবে যে কোনটা। প্রথমে করবে মার্কেট রিসার্চ, যে মানুষ আসলে কি চায়, নতুন চাইলে কি চায়। যেমন আমাদের মনে হইতেই পারে যে তেঁতুল ফ্লেভারের ওরিও বিস্কিট আমরা চাই, এখন এইটা তারা মার্কেট রিসার্চ করে বের করছে। এরপরে সে ওই তেঁতুল ফ্লেভারটাকে নর্মালাইজ করার জন্য ওর সাথে অন্য কিছু মিশায় এমন একটা জিনিস বের করবে যেটা আসলে মানুষ না খেয়ে পারবে না। এখন আপনি বলতেই পারেন যে এরকম কি আছে যে আমি না খেয়ে পারবো না, আমার মন চাইলো না আমি খাবো না। এখন আপনি তো আপনার মন চাইলো না সেই জিনিসপত্রই তো ফেসবুক আর ইউটিউবে ভরে ভরে দেখতেছেন, ঠেকাতে পারছেন না তো, তাহলে তাদের কিভাবে ঠেকাবেন? যে উপায় তো আসলে নাই। যখন আমরা আর্জেন্টিনা আর ওরিও নিয়ে কথা বলছি, এখন ব্রাজিলের প্রসঙ্গ আসা দরকার। ব্রাজিল কি করলো? হ্যাঁ, ব্রাজিল ওই যে গোল খাওয়া ছাড়া আসলে আর কি করবে না। আচ্ছা, যাক, ওই প্রসঙ্গে আমি না যাই, যেহেতু আমার এই বায়াস নাই। হয়তো ওই ফুটবল নিয়ে কোনো একটা এআই বানাইলে পরে এই বায়াস দিয়ে কেউ বানাবে, আপনি বানাইলে অবশ্যই আর্জেন্টিনার বায়াস দিয়েই বানাবেন। ব্রাজিল যেটা করেছে, নিউ ব্যাংক এআই রিস্ক ইঞ্জিন তৈরি করেছে, একদম আমরা যেটা একটু আগে বাজার অ্যাপের কথা বলছিলাম পাকিস্তানে, এটার বড় ভার্সন। তারা ওই রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করছে, এবং তাদের কাছে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো অনেক বেশি প্রেসাইজ, এবং তারা ওই দেখা গেছে যে তাদের কাছে আর ওই তথ্য খাওয়াই দিতে হচ্ছে না, আগে থেকেই সে ন্যাশনাল যে ডেটাবেস বা কিছু আছে ওখান থেকে তথ্য নিয়ে টিয়ে এসে বলে দিচ্ছে ভাই এরে দিও না, এর এই হিস্ট্রি আছে, এর লোন দেওয়ার দরকার নেই। তার মানে আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু মোটামুটি আমরা এক অর্থে সেরে ফেলেছি। এরপরে যেটা বলবো সেটা হলো পেরুর দিকে একটু তাকাতে হবে। পেরুর দিকে তাকাবো, বেলকর্প। সে কি করে? চ্যাটবট আছে একটা বেলকর্পে, এটা হলো কসমেটিক্স বানায় এরা। তো ওই বেলকর্পের কাছে আপনার ছবি দিয়ে দিলে পরে সে ওখান থেকে মোটামুটি বোঝার চেষ্টা করবে যে আপনার স্কিনের জন্য কোন শেড দরকার, কোন লিপস্টিক, কোন ফাউন্ডেশন, কোন কিছু, যে ধরনের প্রোডাক্ট আপনাদের যেগুলো আছে সেগুলো ওই সাজেস্ট করে দিবে আপনার স্কিন অনুযায়ী আপনি কোনটা ইউজ করা আপনার উচিত। এক্স্যাক্টলি এটা হলো যেটা হলো পেরু করেছে। পেরুরটা হলো জেসিকা নামে একটা চ্যাটবট আছে যে এই প্রোডাক্ট রেকমেন্ডেশন বা ডিটেইল দেয়, কিন্তু এইটার পরবর্তী ভার্সন হলো পারফেক্ট কর্প, এটা তাইওয়ানের। এবং এই তাইওয়ানের পারফেক্ট কর্প যেটা আছে সে হলো ভার্চুয়ালি ট্রাই অন ফিচারও রেখেছে, যেটা আপনি ছবি দিলে পরে ওরা ট্রাই অন করায় দেখায় দিবে যে এটা এরকম লাগতে পারে আপনাকে, এটা ইউজ করলে আপনি এইভাবে দেখা যাবে। এবং একই সাথে তারা আবার ওইখানে স্কিন টেস্টের ডিভাইসও আছে, স্কিন টেস্ট করে বলে দিবে যে এটা আসলে স্যুট করবে কি করবে না, এন্ড ইটস অল এআই। এবং তাইওয়ান এবার পেরু মানে দুইটা ভিন্ন জায়গায় হওয়াতেও তারা একইভাবে কিন্তু ডিভাইস কাইন্ড অফ স্টাফস লাইক ওটা ডিভাইস, কারণ হলো যে স্কিন টেস্ট করা হচ্ছে, হ্যাঁ, এবং ভার্চুয়াল ট্রাই অনের জন্য কিন্তু আপনার ছবি দেখে তো আসলে কমপ্লেক্সনটা হয়তো পারসিভ করা সম্ভব, কিন্তু জানা তো এই জায়গাটায় বড় কাজ করেছে। এরপরে আমরা যেটা বলতে চাই যে সুইজারল্যান্ডের দিকে একটু যদি নজর ফিরাই তাহলে দেখব যে সুইজারল্যান্ড আসলে সোফিয়া জেনেটিক্স নামে একটা তাদের অর্গানাইজেশন আছে। এরা এআই দিয়ে এখন জিনোমের কোড ডিসেক্ট করা শুরু করেছে। দিস ইজ হিউজ। আমাদের জিনের ল্যাঙ্গুয়েজ বোঝা, যদি এটা তারা বুঝতে পারে তাহলে এটা গ্রাউন্ড ব্রেকিং থিং হবে। এবং ইদানিংকালে এটা সুইজারল্যান্ড হয়তো এখন শুরু করলো, কিন্তু এটা কিন্তু অলরেডি মানে অন্যান্য দেশে অলরেডি কাজ করা শুরু করেছে এবং তারা এটা বলছে যে এতে আসলে অনেক রোগের সমাধান হবে। মানে যদি জিনোটাইপ সিলেক্ট করে আপনি ওষুধ দিতে পারেন তাহলে সেটা যেভাবে কাজ করবে এমনি ওষুধ সেভাবে কাজ করবে না। সে ফর এক্সাম্পল আমার জিনোটাইপ প্যারাসিটামলের
একটা ভার্সন সাপোর্ট করে অথবা আরেকটা করছে না, অথবা আমার 2টা প্যারাসিটামল লাগতো সেটা আমি একটা খেয়ে বসে আছি কারণ ডাক্তার আমাকে বলছে। কিন্তু যদি আমার জিনোটাইপ এটা যদি ল্যাঙ্গুয়েজ তারা জানতো, এটা প্যারাসিটামল দিয়ে বললাম, এটা বড় অসুখের ক্ষেত্রে আসলে মানে আপনার জিন আসলে কোন মেডিসিনটাকে দিয়ে রেসপন্স করবে, হ্যাঁ রেসপন্স করবে, সেটা নিয়ে হলো। তারপরে মানে এইটাতে যেটা হবে যে তুমি জাস্ট ইমাজিন করো, লাইক ডক্টরসরা যেটা পড়েছে বা যেটা ওনাদের জ্ঞানটা আছে, ওই জ্ঞানের প্রেক্ষিতেই কিন্তু আমরা আসলে মেডিসিনটা নিচ্ছি, বা ওনারা সেটা অ্যাজিউম করছে যে আপনার এই রোগটা হয়েছে বা টেস্টের দ্বারা এই রোগটা হয়েছে, ওরা আইডেন্টিফাই করে আমাদেরকে বলে দিচ্ছে। সো ইউ জাস্ট ইমাজিন যে যখন আমাদের এই যে জানবো একটা এআই তোমার মানে জিন অনুযায়ী তোমাকে মেডিসিন সাজেস্ট করবে বা তোমাকে সেই ইনফরমেশনটা দিবে, which is surprising. লাইক মানুষ তো তাহলে আমি তো অনেক বছর বাঁচতে পারবো তাহলে। এক্স্যাক্টলি, এই জিনিসগুলো সেটা মানে আমরা তো জানি না কার কতদিন মানে আয়ু আছে, সেটা তো আমাদের হাতে নেই। বাট ইউ নো হোয়াট, এই জিনিসটা এমন হয় না যে আগে যেটা আমরা ভাবতাম যে টাইম মেশিন যদি থাকতো, লাইক আমরা আরো অনেক বছর পর পর্যন্ত যেতে পারতাম, আমার কাছে মনে হয় যে ইটস কাইন্ড অফ আ টাইম মেশিন। এক্স্যাক্টলি, আমাদের একটা বায়াস কিন্তু অলরেডি আছে। আমরা যে কোনো বড় বড় স্টার্টআপ দেখলেই আগে ধরে নেই এটা ইউএস এর booking.com, রাইট? হ্যাঁ, ইউএস এর মনে হচ্ছে না? ইট ইজ। এটা আগে ছিল হলো booking.nl, নেদারল্যান্ডস এর ছোট্ট একটা স্টার্টআপ, $2,000 না কত দিয়ে শুরু করেছিল, তারপরে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, এরপর booking.com নাম হয়েছে, নেদারল্যান্ডের। এবং এইটা বর্তমানে যেটা করতেছে সেটা হলো কমপ্লিটলি এআই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট। আপনার ওখানে আর হিউম্যান ইন্টারভেনশন নাই, সার্চ টার্চের বিষয় নেই। আপনি যে আপনার চ্যাটবটের সাথে কথা বলবেন, প্রেফারেন্স বলে দিবেন, ও সব খুঁজে টুজে দিবে যে এখানে টিকেটিং এই, হোটেল এই, প্রাইস এই, সবকিছুই করতেছে। আর পাশেই আরেকটা বিষয় হলো নরওয়ে কি করলো। নরওয়ের ছোট একটা স্টার্টআপ ছিল কাহুত এআই, একটা গেমের মাধ্যমে বাচ্চাদের অঙ্ক টঙ্ক এগুলো শিখাইতো। এটা এখন মিলিয়ন ডাউনলোড হচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং শেখার মেথড হিসাবে ধরা হচ্ছে যে এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং মেথড, এবং কোথা থেকে কোথায় চলে আসছে সারা বিশ্বে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। আমরা হয়তো আজকে এখানে বসে জানতেছি না, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাপনিং দেয়ার। আই ফিল লাইক এখন থেকে মনে হয় বাচ্চা কাচ্চাদের পড়াশোনার মধ্যে এআই নিয়ে একটা এক্সট্রা বই থাকা উচিত, ইউ নো, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড এন্ড দে মানে জানতে পারবে যে কোন বিশ্বে এবং কোথায় সেটা কিন্তু পরবর্তীতে যে এমন মানে চায়না যেটা করেছে, এটা কিছুদিন 2 সপ্তাহ আগের নিউজ, 6 বছর বয়সী সব বাচ্চাকে বাধ্যতামূলকভাবে এআই শিখতে হবে, এটা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এবং এটা সামনে হয়তো সবার ক্ষেত্রে এটা সম্ভব হবে, বা আমরা চাবো যে এটা আসুক। হ্যাঁ। এরপর ডেনমার্ক কি করলো, ডেনমার্কের গল্পটা হলো কর্টি নামে একটা এআই আছে। এই কর্টি এআইটা হলো রোগীর সাথে কথা বলে, হিস্ট্রি নেয়। ওই যে আমরা ডাক্তারের পাশের রুমে যে হিস্ট্রি দেই না, এইটা এখন হিউম্যান রিপ্লেস করে ফেলছে এই কর্টি এআই। মানে এখন আর নার্সের কাছে আমাদেরকে লিখে আসতে হবে না, ও কথা শুনে এবং খুব মানে এমপ্যাথেটিক টোনে কথাবার্তা বলে এবং কথা শুনে সব হিস্ট্রি নেয়, এবং রোগীদের ফিডব্যাক খুবই ভালো। তারা বলছে যে মানুষের কাছে আর যাইতে চায় না, কর্টির কাছে সব কথাবার্তা বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এটা আমাদের কাছে কিন্তু সবারই ক্ষেত্রেই, একটা মানুষের কাছে আমরা যে কথা বলবো অনেক দ্বিধা হয় যে ও আবার কারোর কাছে বলে দেয় কিনা, ওর সামনে এইটা বলবো কেমন লাগে। কিন্তু যন্ত্রের সামনে আমাদের এই অস্বস্তিটা হয়তো একটু কম, এবং এইটাকেই কাজে লাগিয়ে কিন্তু এই স্টার্টআপটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং খুব ভালোভাবেই চলছে। কাতার কি করলো, কাতার করেছে যেটা অ্যাসপেটার এআই স্পোর্টসের একটা, ওরা বলে যে সলিউশন বা মেডিসিন। অ্যাসপেটার নামে একটা হসপিটালই আছে, এই হসপিটালটার মধ্যে যত ধরনের মেডিসিনের ম্যানেজমেন্ট, কোন রোগীকে কিভাবে ট্রিট করা হচ্ছে, সব কিছু মানে এআই কন্ট্রোলড এবং এআই মনিটরড। এটা কিন্তু হিউজ থিং চিন্তা করতে গেলে, কারণ একটা দুইটা ফুল একটা হসপিটাল, কারণ একটা রোগীর চেম্বার মানে ডাক্তারের চেম্বার মানে অটোমেশনে আনা বা এআই তে আনা সেটা একটা কথা, আর টোটাল হসপিটাল একটা করে দিচ্ছে, এটা তো আসলে চিন্তার বাইরের ব্যাপার। টার্কি যেমন তাদের একটা ড্রোন বানিয়েছে যেটা দিয়ে মানে শত্রুপক্ষকে অ্যাটাক করা যাবে, এরকম ড্রোন অনেক দেশেরই আছে। টার্কির কথা বললাম কারণ টার্কির জন্য এটা নামটা হলো বেরাক্টার TB2 এআই অটোনমি। এই জিনিসটা এই অটোনোমাস ড্রোন তারা অ্যাটাক করতে পারে, সার্ভিলেন্সের জন্য ব্যবহৃত হয়, বিভিন্ন তথ্য আনতে পারে। ইন্ডিয়াতে যেটা করেছে নিরাময় একটা এআই আছে, অনেক স্টার্টআপ বিভিন্ন দেশের বললাম, এটা হলো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ, এবং ওইটা তারা অলরেডি ইউজ করছে। জাপানের 1000 এআই থাকতে পারে, কিন্তু সবচেয়ে কিউট এআই হইল আইবো ডগ রোবটটা। এটা একটা সোশ্যাল রোবট এবং এইটা মানুষের সাথে এমনভাবে মিশে গেছে এইটাকে সমাজ থেকে আলাদা করা যাচ্ছে না, লাইক
পেট ডগের মতো সবাই সাথে নিয়ে ঘোরে, এইটারে দড়ি দিয়ে নিয়ে ঘুরায়, ও নাচে, ঘেউ ঘেউ করে, মেইন কুকুরের সাথে যারা নর্মাল কুকুর সেগুলোর সাথে ইন্টারাক্ট করে, দে ডু এভরিথিং, এবং এইটা তাদের সোসাইটির একটা পার্ট হয়ে গেছে এবং এটাকে সোশ্যাল রোবট বলা হচ্ছে। এই জন্য বললাম যে জাপান অনেক বড় বড় কিছু করছে, কিন্তু ওটা আমি আলোচনাই আনলাম না আজকে, কারণ এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে একটা রোবট এখন ওদের ফ্রেন্ড এবং সমাজের খুব অংশ হয়ে গেছে, এবং এটা তারা খুব মানে প্লেফুলি সবাই নেয়, সব বয়সের সবাই নেয়। থাইল্যান্ডের কথা বলি, থাইল্যান্ডে তারা যেটা করেছে, ফ্লাড ডিটেকশন একটা এআই সিস্টেম চালু করেছে, এটা বন্যার পূর্বাভাস দেয়। ব্যাংককের জন্য এটা খুবই রেলেভেন্ট এবং এটা তারা সাকসেসফুলি তারা রান করছে। আমরা যদি সাউথ কোরিয়ার কথা বলি, একদম শেষের দিকে চলে এসেছি, একটা কান্ট্রি তাদের এআই স্টার্টআপ কোম্পানির নামে স্যামসাং এআই। আমরা সবাই জানি যে স্যামসাং এর মোবাইল ফোনে যে এআইটা ইউজ হচ্ছে এটা অনেক ফোনের চাইতে বা অনেক কোম্পানি যারা কম্পিটিটর আছে তাদের চাইতে অনেক বেশি ইফেক্টিভ। এই জন্য সাউথ কোরিয়ার এআই মানে স্যামসাং যে এআই তৈরি করেছে এটা দিয়ে ডেফিনেটলি বলে দেওয়া যাবে। আর শেষে এসে আসলে ইউকে এবং ইউএস এর কথা যদি বলি, আমরা গুগলের ডিপ মাইন্ডের সেন্টার আছে ইউকেতে, তারপরে ব্যাবিলন হেলথ, তারা হেলথের বিভিন্ন সাপোর্ট সার্ভিস প্রোভাইড করে, সেই সাথে আলফাফোল্ড যেটা প্রোটিনের কোডটা তারা ডিসাইড করার চেষ্টা করছে। এইসব বড় বড় স্টার্টআপ আছে। বাংলাদেশ কি করলো? বাংলাদেশে আমি প্রশ্নটি করতে যাচ্ছি, হ্যাঁ আমি এই জায়গাতে এসেই থামবো আর কি, নিজের দেশে এসে থামি। আমাদেরও আসলে ইনভেনশন এআই এর ক্ষেত্রে কম নেই। আইসিডিডিআরবি এআই ইউজ করছে, এগ্রিকালচারের ক্ষেত্রে কয়েকটা সফটওয়্যার আবিষ্কার হয়েছে, তারপরে এগ্রিকালচার বেসড দুটা চ্যাটবট আছে, এবং সেই সাথে প্রাভা হেলথ যে ডায়াগনস্টিকের এই করে কি বলে রিপোর্ট দেয়, ওখানে কিন্তু চালু হয়ে গেছে এআই। তারপরে লেজি চ্যাট নামে একটা নতুন স্টার্টআপ আছে, ওদের সাথে কথা হচ্ছিল সেদিন। তারা এই যে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পণ্য সেল করে তাদের চ্যাটবটটাকে এআই বানিয়ে ফেলেছে, এবং এটা উইথ পিকচার রেকগনিশন সহ, যেটা অন্য অনেক দেশই পারে না। তা আমার মনে হয় যে আমার কথা বলতে বলতে হাঁপিয়ে যাওয়ারই কথা, এটাই স্বাভাবিক, এবং আমার মনে হয় যে সেই ক্লান্তিটাও একটা ভালো লাগা দিচ্ছে যে একটা জায়গায় মনে হয় আমরা তিনজনই পৌঁছাতে পারলাম, যে শুধু চ্যাট জিপিটি মানেই এআই না, এর বেশি কিছু আর অনেক কিছু আছে। সো ট্রু। আমি খুব এনজয় করেছি সিরিয়াসলি। মানে ইউজুয়ালি যেটা হয় যে আমরা বিভিন্ন পডকাস্টে গেলে সবসময় নিজেদের কথা বলতে হয়, আমাদের কি হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে কি চলছে, উইচ ইজ ভেরি কমন। আমার কাছে আজকে এসে মনে হলো যে আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি স্কিলস অ্যান্ড প্রেজেন্স ম্যাজিক মার্ভেলে আই ফিল লাইক যে আমি অনেক নলেজ গ্যাদার করে গেলাম। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, বিকজ অনেক কিছু আমার জানা ছিল না। আমাদের তো আসলে জ্ঞান অর্জনের বিষয়টা মনে হয় আস্তে আস্তে আমার কাছে মনে হয় যেন সীমিত হয়ে আসছে। হয়তো আরো কিছু জানার দরকার ছিল বা জানতে পারছি না, বা জানার আগ্রহটাও হারিয়ে ফেলেছি সময়ের সাথে সাথে। সো এই যে অল্পটুকু সময় আপনাদের সাথে আমি কাটালাম, বেশ অনেক নলেজ নিয়ে গেলাম, যেটা আমি হয়তো আমার এখান থেকে বের হবার পরে আমার বন্ধুদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাকেও আসার জন্য আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার মনে হয় যে খুব প্রাণবন্ত একটা আলোচনা আমরা করতে পেরেছি, এবং মন খুলে। আর্জেন্টিনা, ব্রাজিল হোক, ইটালির বিষয়ে আপনি বলতে চেয়েছিলেন, যেটা দিয়ে শেষ করবেন বলেছিলেন। ইটালির একটা পত্রিকার সম্পাদক হঠাৎ করে বলা শুরু করলেন যে এআই আসলে আমাদের সহকর্মীর মতো। তার এই বক্তব্যটা প্রথমে কেউ বুঝে নাই। এরপরে হঠাৎ করে যেটা হলো, তার পত্রিকার 4টা পাতা মানুষ আর লিখতে লাগলো না, এআই দিয়ে জেনারেটেড হয়ে গেল। এখন ইতালি দেশে এটা সার্কুলেটেড হচ্ছে, 4 পাতা এআই দিয়ে লেখা পেপার, যেটাতে এআই হচ্ছে, এআই লেখে। বাহ, এআই লেখে, সম্পূর্ণ এআই লেখে। ওখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন নাই, শুধু টপিক দিয়ে দেয়, ও সম্পাদকীয় বানায় দেয়, ওগুলো 4 পেজে ছাপা হচ্ছে, শুধু কোনায় ছোট করে লেখা থাকে এআই। লাভলি। আসলে আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমি পুরো একটা ওয়ার্ল্ড ট্রাভেল করলাম। একবার হচ্ছে সুইজারল্যান্ডে, একবার হচ্ছে নিউজিল্যান্ডে, একবার হচ্ছে কোথাও না কোথাও আছে, এবং তাদের ইনোভেশন এন্ড কি করছে তারা, বিউটিফুল। তোমার কেমন লাগলো? I enjoyed a lot, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে হয় না যে এতটুকু সময়ের মধ্যে আমাদের যতটুকু মনে থাকে এগুলো নিয়ে তো আমি বাইরে অনেক ফ্লেক্স করতে পারবো, যে জানিস আমি এটা জানি, তুই কি জানিস। এক্স্যাক্টলি, এইটা ম্যাটার করে, এটা আসলে ম্যাটার করে। এবং এআই নিয়ে বর্তমানে যে ট্রেন্ডটা চালু আছে, যে আমরা এআই মানেই বুঝি যে ছবি ভিডিও জেনারেশন এবং ডলার ইনকাম, আর না হলে এই পার্সোনালি কিছু ছবি টবি দিলাম। এই যে এখন কিছু ছবি হচ্ছে যে মিনিয়েচার ভার্সন বানায় দেওয়া হচ্ছে, এইটুকুই এআই। মানে এইটা থেকে
আমরা যদি বের হতে পারি অন্তত 3টা মানুষ, সেটাও একটা প্লাস। সো ট্রু, সো Definitely. ট্রু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে। আপনাকে আসলে অনেক অনেক থ্যাংক ইউ এই ইনফরমেশন গুলো আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এবং থ্যাঙ্কস টু ইউ আনিকা সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ডাঙ্গুলিকে, এবং এত বিউটিফুল একটা আমি বলবো যে অনুষ্ঠান সবাই দেখছে, যেখানে মধ্যে ফুল অফ ইনফরমেশন। আমার কাছে মনে হয় যে এটা সবার কাছে পৌঁছাবে এবং সবাই এই ইনফরমেশন গুলোর মাধ্যমে অনেক উপকৃত হবে। দে উইল নো দ্য ওয়ার্ল্ড, they will know actually what's going on. আজকের মতো আমি আরজে শান্ত বিদায় নিচ্ছি স্কিলস ইন প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে। আগামী পর্বে দেখা হচ্ছে, ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। আমি এখন বসে আছি স্কিলস এন্ড প্রেজেন্স ম্যাজিক মার্ভেলের একটা বিউটিফুল সেটে। অ্যান্ড স্কিলস এন্ড সবসময় এআই নিয়ে কাজ করছে এবং এআই যাবতীয় সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। সো আমি তো অনেক এনজয় করেছি, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। স্টে টিউনড।